প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব বাজারজাতকরণ গবেষণায় প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি। প্রাইমারি ডাটা কালেকশন ইন মার্কেটিং রিসার্চ। মার্কেটিং রিসার্চে প্রাইমারি ডাটা কালেকশন বা প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে পদ্ধতি আছে সেটা আজকে আমরা পড়ব। আর এটা আছে প্রিন্সিপালস অফ মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা বইয়ের অধ্যায় 4-এ। দেখো, ডাটা কালেকশনের দুইটা উপায় আছে, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা, টু টাইপস অফ মার্কেট রিসার্চ ডাটা। আমরা আজকে শুধুমাত্র প্রাইমারি ডাটা কালেকশন প্রসিডিওর যেটা আছে সেটা আলোচনা করব। প্রাথমিক উপাত্ত, প্রাইমারি ডাটা, উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগৃহীত হয় তাকেই প্রাথমিক উপাত্ত বলা হয়। মানে সরাসরি ফিল্ডে গিয়ে আমরা যে ডাটা কালেকশন করি সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ডাটা। প্রাথমিক উপাত্ত সংগ্রহের সময় 4টি বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া হয়। সেগুলো হলো গবেষণা অ্যাপ্রোচ নাম্বার 1, নাম্বার 2 যোগাযোগ পদ্ধতি, 3 নাম্বার নমুনায়ন পদ্ধতি এবং 4 নাম্বার হচ্ছে গবেষণার হাতিয়ার। প্রাইমারি ডাটা কালেকশনের সময় আমরা মোটামুটি 4টি বিষয় নিয়ে আলোচনা করব এবং 4টি বিষয়ের প্রতি গুরুত্ব দিব। দেখো, এখানে ছক আকারে দেখানো হয়েছে প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে 4টি বিষয় আছে। গবেষণা অ্যাপ্রোচের আন্ডারে আছে পর্যবেক্ষণ গবেষণা, জরিপ গবেষণা, পরীক্ষণ গবেষণা। যোগাযোগ পদ্ধতির আন্ডারে আছে ডাক, টেলিফোন, ব্যক্তিগত এবং অনলাইন যোগাযোগ। নমুনায়ন পদ্ধতির আন্ডারে আছে নমুনা একক, নমুনার আকার, নমুনা পদ্ধতি। এবং গবেষণার হাতিয়ার এর আন্ডারে আছে প্রশ্নপত্র এবং যান্ত্রিক হাতিয়ার। তো এই বিষয়গুলো মোটামুটি আমরা এখন বিস্তারিত আলোচনা করব। গবেষণা অ্যাপ্রোচ কি? একটি গবেষক তিনটি পদ্ধতির মাধ্যমে তার গবেষণা কার্য পরিচালনা করতে পারেন। এই অ্যাপ্রোচগুলি গবেষণা প্রকৃতির উপর নির্ভর করে। গবেষণার অ্যাপ্রোচটা কি হবে, এটা গবেষণার কার্যের উপর নির্ভর করবে। এটা নাম্বার 1 হচ্ছে পর্যবেক্ষণ গবেষণা, অবজারভেশনাল রিসার্চ। নাম্বার 2 জরিপ গবেষণা, সার্ভে রিসার্চ। নাম্বার 3 পরীক্ষণ গবেষণা, এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেখো, নাম্বার 1 পর্যবেক্ষণ গবেষণা, অবজারভেশনাল রিসার্চ। এক্ষেত্রে ক্রেতাকে গোপনে বা প্রকাশ্যে পর্যবেক্ষণের মাধ্যমে পণ্য বা সেবার ব্যাপারে তার আচরণ, যেমন চোখের নড়াচড়া ও মুখের ভঙ্গি দেখে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। যেমন একটা বাচ্চাকে খেলনা দিয়ে বিক্রেতা পরীক্ষা করতে পারে যে সে এটা নিয়ে খুশি না অখুশি। তো এক্ষেত্রে আসলে দেখো যে ক্রেতাকে সরাসরি কোনো প্রশ্ন করা হয় না, বরং ক্রেতাকে অবজার্ভ করা হয়, ক্রেতাকে দেখা হয়। ক্রেতাকে অবজারভেশনের মাধ্যমে গোপনে বা প্রকাশ্যে তাকে অবজার্ভ করে তার চোখের নড়াচড়া, মুখের অঙ্গভঙ্গি এগুলো দেখে পণ্য বা সেবা সম্পর্কে তার কি ধারণা সেটা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করা হয় বা তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়। তোমার এখানে একটা উদাহরণ দেওয়া আছে, একটা বাচ্চারা খেলনা পছন্দ করে। একটা বাচ্চাকে খেলনা দিয়ে অবজার্ভ করা যেতে পারে যে খেলনাটা পেয়ে সে খুশি হলো না অখুশি হলো, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু এই পণ্যটা সম্পর্কে একটা বা পণ্যের কোয়ালিটি সম্পর্কে বা পণ্যটা বাজারে চলবে কিনা সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। সার্ভে, জরিপ গবেষণা নাম্বার 2 সার্ভে রিসার্চ। বর্ণনামূলক উপাত্ত সংগ্রহের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো জরিপ গবেষণা। এই পদ্ধতিতে ক্রেতাদের সরাসরি প্রশ্ন করার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। জরিপ পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিষয়। তথাপি কোনো কোনো সময় এই পদ্ধতি ছাড়া উপাত্ত সংগ্রহের আর কোনো উপায় থাকে না। যেমন নতুন পণ্য বাজারে ছাড়ার আগে ভোক্তা জরিপ। তো দেখো, জরিপ পদ্ধতিটা আসলে সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি এবং ক্রেতাদের সরাসরি প্রশ্ন করার মাধ্যমে আসলে এখানে প্রাথমিক উপাত্ত সংগ্রহ বা তথ্য সংগ্রহ করা হয়। আর এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, নতুন পণ্য বাজারে ছাড়ার আগে ভোক্তা জরিপ। কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আসলে প্রাইমারি ডাটা কালেকশনের জন্য জরিপটা বাধ্যতামূলক হয়ে যায়। যেমন এখানে বলা আছে নতুন একটা পণ্য বাজারে ছাড়া হবে, তো ছাড়ার আগে ক্রেতা আসলে এটা সম্পর্কে কি মনে করে বা ক্রেতা আসলে কি চায়, ক্রেতার চাহিদা কি, সেটা সম্পর্কে একটা
জরিপ করা যেতে পারে বা গবেষণা করা যেতে পারে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, পরীক্ষণ গবেষণা। এই গবেষণার মাধ্যমে কোনো কিছুর কারণ অনুসন্ধান করা হয়। এই গবেষণা অনুযায়ী একটি বৈশিষ্ট্য সম্বলিত দুটি দলের উপর ভিন্ন ভিন্ন উদ্দীপক প্রয়োগ করে অথবা একটি দলের উপর প্রয়োগ করে আর একটি দলের উপর প্রয়োগ না করে এর ফলাফল পরিমাপ করা হয়। যেমন পণ্যের ডিজাইন পরিবর্তন করলে কি হবে তা জানার জন্য এক গ্রুপ ক্রেতার কাছে নতুন ও পুরাতন ডিজাইন পণ্য পাশাপাশি হাজির করে তাদের মন্তব্য নেওয়া। তো দেখো, এই 3 নম্বর পদ্ধতিতে আসলে কোনো কিছুর কারণ অনুসন্ধান করা হয়। আসলে কোনো একটা স্টিমুলাস বা উদ্দীপক দিয়ে আসলে এর রেসপন্সটা কেমন হবে এক্সপেরিমেন্ট করা হয়। যেমন এখানে বলা আছে পণ্যের ডিজাইন পরিবর্তন করলে কি হবে। একটা পণ্য বাজারে আসে, সেটা ডিজাইন পরিবর্তন করলে কাস্টমার আসলে রিয়াকশনটা কেমন হবে এটা জানার জন্য নতুন এবং পুরাতন পণ্য পাশাপাশি দেখে কাস্টমারের মতামত নেওয়া যেতে পারে যে কাস্টমার আসলে কি রিয়াকশন দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা পরীক্ষণ গবেষণা। কাস্টমারকে আসলে এক্ষেত্রে পরীক্ষা করা হয় সরাসরি ল্যাবে যেভাবে বা গবেষণাগারে যেভাবে পরীক্ষা করা হয় বৈজ্ঞানিক গবেষণাগারে, এক্ষেত্রেও একইভাবে ক্রেতাকে আসলে গবেষণা করা হয় পণ্য দিয়ে। দেখো 2 নম্বর যোগাযোগ পদ্ধতি, কন্ট্যাক্ট মেথডস। প্রাইমারি ডাটা কালেকশনের যে 4টি বিষয় আছে, 4টি বিষয়ের 1 নম্বর আমরা পড়ে ফেলছি। 2 নম্বর হচ্ছে যোগাযোগ পদ্ধতি, কন্ট্যাক্ট মেথডসটা কি হবে। উৎপাদকের কাছ থেকে কি পদ্ধতিতে তথ্য পাওয়া যাবে তা নিশ্চিত করতে হবে এ ধাপে। সাধারণত নিচের পদ্ধতিগুলো ব্যবহার করা হয়: ডাক, টেলিফোন, ব্যক্তিগত যোগাযোগ এবং অনলাইন যোগাযোগ। তো দেখো, একজন উত্তরদাতা তার কাছ থেকে কি পদ্ধতিতে তথ্য নিতে হবে সেটা এগুলোর উপর নির্ভর করছে। তোমরা ওটা মোটামুটি আমরা এই 4 ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারি। ডাক ব্যবহার করতে পারি, টেলিফোন ব্যবহার করতে পারি, সরাসরি যোগাযোগ করতে পারি ব্যক্তিগতভাবে, এবং অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করতে পারি। তো দেখো, ডাক যোগাযোগ, বাংলাদেশ ডাক বিভাগ; টেলিফোন যোগাযোগ, সরাসরি ব্যক্তিগত যোগাযোগ, এবং অনলাইন যোগাযোগ। এরপর দেখো নমুনায়ন পরিকল্পনা, স্যাম্পলিং প্ল্যান। আমরা প্রাইমারি ডাটা কালেকশনে যে 4টা ধাপ দেখবো তার 3 নম্বর ধাপ হচ্ছে নমুনায়ন পরিকল্পনা। স্যাম্পলিং প্ল্যানটা কি হবে আসলে আমাদের। বাজারজাতকরণ গবেষকগণ সাধারণত অনেক সংখ্যক ভোক্তার মধ্যে থেকে ছোট নমুনা নিয়ে গবেষণা পরিচালনা করতে পারেন। নমুনা হচ্ছে সমগ্রকের একটি খণ্ড যা সর্বতোভাবে সমগ্রকের প্রতিনিধিত্ব করে। নমুনা নির্বাচন এমনভাবে করতে হয় যেন তা প্রতিনিধিত্বশীল হয়। নমুনায়ন নকশা প্রণয়নের 3টি বিষয় বিবেচনা করতে হয়: প্রথমত নমুনা একক, দ্বিতীয়ত নমুনার আকার এবং তৃতীয়ত নমুনা পদ্ধতি। তো দেখো, আসলে বাজারজাতকরণ গবেষণায় যারা থাকেন তারা পুরো মার্কেটের সব ভোক্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা আসলে কঠিন হয়ে পড়ে। এই জন্য ছোট ছোট নমুনা সব কাস্টমারের মধ্যে থেকে স্পেসিফিক কিছু কাস্টমারকে সিলেক্ট করে বা টার্গেট করে তাদের উপর গবেষণা পরিচালনা করা হয়। এই নমুনা বা স্যাম্পল এটা হচ্ছে সমগ্র বা পপুলেশনের একটা অংশ। আর নমুনা নির্বাচনটা হতে হবে আসলে প্রতিনিধিত্বশীল, যেন যে নমুনা বা যে স্যাম্পলের উপর বেস করে আমরা পপুলেশনের উপর মন্তব্য করব বা যে কাস্টমারের উপর তথ্যের উপর ভিত্তি করে আমরা গোটা সব কাস্টমারের ব্যাপারে আমরা আসলে সিদ্ধান্ত নিব, সেটা অবশ্যই প্রতিনিধিত্বশীল হতে হবে। আর এখানে 3টি বিষয় গুরুত্বপূর্ণ এর আন্ডারে: নমুনা একক, স্যাম্পল ইউনিট; নমুনার আকার, স্যাম্পল সাইজ; এবং নমুনা পদ্ধতি, স্যাম্পল প্রসিডিওর। দেখো, নমুনা একক 1 নাম্বার, কাকে বা কাদেরকে নমুনা হিসাবে বেছে নেওয়া হবে এটা এই পর্যায়ে ঠিক করা হয়। পণ্য বা সেবার প্রকৃতি অনুযায়ী কার কাছ থেকে তথ্য নেওয়া হবে তা ঠিক করা হয়। যেমন বাচ্চাদের পণ্যের ব্যাপারে মায়ের ভূমিকা বেশি গুরুত্ব পায়, তাই মায়ের কাছ থেকে তথ্য নেওয়া উত্তম। তো দেখো, নমুনা একক, স্যাম্পল ইউনিট, কার বা কাদের কাছ থেকে তথ্য নিলে সেটা আসলে গবেষণার জন্য উপকারী হবে সেই অনুযায়ী আসলে তথ্যটা নিতে হবে।
যেমন বাচ্চাদের পণ্যের ক্ষেত্রে আসলে স্যাম্পলিং ইউনিট হবে সাধারণত মারা, কারণ বাচ্চাদের পণ্যের ক্ষেত্রে ক্রয় সিদ্ধান্ত সাধারণত মায়েরাই বেশি নেয় এবং মায়েদের ভূমিকা এই ক্ষেত্রে বেশি থাকে। তো এই জন্য আসলে বাচ্চাদের পণ্যের ক্ষেত্রে বাচ্চার মাকে স্যাম্পল ইউনিট হিসেবে বেছে নেওয়া যেতে পারে। 2 নম্বর, নমুনার আকার, স্যাম্পল সাইজ। নমুনার আকার কেমন হবে তা প্রতিষ্ঠানের সামর্থ্যের ও উদ্দেশ্যের উপর নির্ভর করে। আকার বড় হলে খরচ বাড়ে, তবে ফলাফল অধিক গ্রহণযোগ্য হয়। স্যাম্পল সাইজ আসলে কেমন হবে, যেমন আমার যদি ধরি যে বাজারে 1 লাখ ক্রেতা আছে আমার পণ্যের, যে কোনো একটা প্রতিষ্ঠানের পণ্যের 1 লাখ ক্রেতা আছে, 1 লাখ ক্রেতার উপর আসলে ক্রেতার কাছ থেকে তথ্য সংগ্রহ করা আসলে কঠিন এবং সময় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ। এই জন্য 1 লাখের মধ্যে থেকে আমি ধরলাম যে আনুমানিক 1000 বা 2000 বা 5000 বা 10,000 এরকম ক্রেতার কাছ থেকে আমি আসলে তথ্য সংগ্রহ করব। তো এই 1 লাখের মধ্যে নমুনার আকারটা কেমন হবে আসলে, এটা আসলে প্রতিষ্ঠানের সামর্থ্য এবং কি উদ্দেশ্যে সে তথ্যটা সংগ্রহ করছে এটার উপর নির্ভর করে। তো নমুনার আকার যদি বড় হয় তাহলে খরচটা বাড়ে, তবে একই সঙ্গে নমুনার আকার বড় হলে ফলাফল কিন্তু অধিক গ্রহণযোগ্য হয়। স্যাম্পলিং টেকনিক্স, প্রবাবিলিস্টিক এবং নন প্রবাবিলিস্টিক টেকনিক। দেখো স্যাম্পলিং টেকনিক 3 নম্বর, এটা নমুনায়ন পদ্ধতি কেমন হবে আমাদের। সম্ভাবনামূলক নমুনা, প্রবাবিলিটি স্যাম্পলিং, মানে এই ক্ষেত্রে আসলে সকল উত্তরদাতা বা সকল তথ্যদাতারই আসলে সম্ভাবনা থাকে, সকল পপুলেশনের সকল ইউনিটেরই আসলে কম বেশি সম্ভাবনা থাকে স্যাম্পলের মধ্যে ইনক্লুড হবার, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা আবার কয়েক প্রকার, দেখো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সরল দৈবচৈত নমুনা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, স্তরীভূত দৈবচৈত নমুনা, ক্লাস্টার স্যাম্পলিং, গুচ্ছ নমুনা। অসম্ভাবনামূলক নমুনা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অসম্ভাবনামূলক মানে হচ্ছে এখানে আসলে যারা পপুলেশনের মধ্যে যারা আছে, প্রতিনিধি যারা আছে সবার আসলে এই স্যাম্পলের মধ্যে ইনক্লুড হওয়ার সম্ভাবনা নাই বা বায়াসড, এই ধরনের স্যাম্পলিংকে বলা হয় বায়াসড স্যাম্পলিং। আসলে পপুলেশনের সবার এর মধ্যে ইনক্লুড হওয়ার সম্ভাবনা নাই, এজন্য এটাকে বলা হচ্ছে অসম্ভাবনামূলক নমুনা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা আবার কয়েক প্রকার, দেখো কনভেনিয়েন্স স্যাম্পলিং, সুবিধাজনক নমুনা, জাজমেন্ট স্যাম্পলিং, বিবেচনামূলক নমুনা, কোটা স্যাম্পলিং, কোটা নমুনা। গবেষণার হাতিয়ার, রিসার্চ ইনস্ট্রুমেন্ট। তো দেখো প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে 4টি বিষয় তার সর্বশেষ এটি গবেষণা হাতিয়ার, রিসার্চ ইনস্ট্রুমেন্ট। উপাত্ত সংগ্রহের জন্য প্রধান 2টি বিকল্প গবেষণার সহায়ক হাতিয়ার রয়েছে। প্রথমটি হলো প্রশ্নপত্র, ইহা সবচেয়ে বহুল ব্যবহৃত হাতিয়ার। উদ্দেশ্য সংশ্লিষ্ট প্রশ্ন করে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। আর দ্বিতীয়টি হলো যান্ত্রিক পদ্ধতি, বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাদের গতিবিধি পরিমাপ করা হয়ে থাকে এখানে। তো দেখো আসলে 2টা হাতিয়ারের কথা এখানে বলা আছে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে প্রশ্নপত্র আর হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। তো 2টা আমরা বিস্তারিত দেখব। প্রশ্নপত্র, কোশ্চেনিয়ার, ক্লোজড এন্ড কোশ্চেন, সম্ভাব্য উত্তর সম্বলিত প্রশ্ন, মানে হচ্ছে প্রশ্নের সঙ্গে সম্ভাব্য উত্তর, এমসিকিউ যেটাকে বলা হয়, যে সম্ভাব্য যে উত্তরগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা উত্তরদাতাকে বেছে নিতে হবে, এটাকে বলা আছে সম্ভাব্য উত্তর সম্বলিত প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে ওপেন এন্ড কোশ্চেন, উন্মুক্ত প্রশ্ন। এক্ষেত্রে যিনি জরিপে অংশগ্রহণ করবেন বা যিনি তথ্য দিবেন তিনি আসলে যে কোনো উত্তর দিতে পারেন, উত্তরগুলো আসলে ডিফাইন্ড না। আগেরটা যেভাবে ছিল যে সম্ভাব্য মানে কয়েকটা উত্তর থেকে একটা বেছে নিতে হবে এমনটা না, বরং সে যে কোনো ধরনের উত্তর এই প্রশ্নের উত্তরে দিতে পারে আসলে, এজন্য এটাকে বলা হচ্ছে ওপেন এন্ড কোশ্চেন, উন্মুক্ত প্রশ্ন।
তো দেখো সার্ভের একটা নমুনা আমরা এখানে দেখবো, কোশ্চেনিয়ারের একটা নমুনা। যান্ত্রিক হাতিয়ার, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, হিডেন ক্যামেরা, body and eye movement observation for certain stimulus। কোনো বিজ্ঞাপন বা ছবি দেখে সম্ভাব্য ক্রেতার বা ব্যক্তির চোখ ও মুখের পরিবর্তন দেখে তা থেকে তথ্য সংগ্রহ করা। মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করা হয়? হিডেন ক্যামেরা। হিডেন ক্যামেরা সাধারণত শপিং মলে ব্যবহার করা হয় বা কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে ব্যবহার করা হয়, যেটা দেখে আসলে তথ্য সংগ্রহ করা যায়। বডি অ্যান্ড আই মুভমেন্ট, একটা পণ্য বা সেবা বিষয়ে আসলে দেখার পরে ক্রেতার বডি মুভমেন্ট বা আই মুভমেন্ট কেমন সেটা সম্পর্কে অবজার্ভ করে কিন্তু আসলে তথ্য সংগ্রহ করা সম্ভব। আর কোনো বিজ্ঞাপন বা ছবি দেখে সম্ভাব্য ক্রেতার ব্যক্তির মুখের পরিবর্তন, এটা দেখেও কিন্তু আসলে তথ্য সংগ্রহ করা সম্ভব যে আসলে ক্রেতা খুশি না অখুশি। তো দেখো হিডেন ক্যামেরা, ফেসিয়াল এক্সপ্রেশন। দেখো ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও কিন্তু একজন মানুষের রেসপন্স তথ্য সংগ্রহ করা সম্ভব। এখানে দেখো অনেকগুলো ফেসিয়াল এক্সপ্রেশন দেওয়া আছে। 7 বেসিক হিউম্যান ইমোশনস। অ্যাঙ্গার, রাগ হলে কেমন হয়? ডিসগাস্টিং। ফিয়ার, ভীত হলে কেমন হয়? জয়। আনন্দিত হলে কেমন হয়? নিউট্রাল। স্বাভাবিক কেমন হয়? স্যাডনেস। দুঃখ পেলে কেমন হয়? এবং সারপ্রাইজ, বিস্মিত হলে কেমন হয়? তো ক্রেতার ব্যাপারে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিন্তু আসলে এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, কোনো পণ্য বা সেবা দেখে তার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, এটা দেখেও কিন্তু আসলে তথ্য সংগ্রহ করা সম্ভব। তো দেখো আমরা মোটামুটি প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে আলোচনা আছে, যে 4টা বিষয় ছিল, 4টা গুরুত্বপূর্ণ বিষয়, তার আন্ডার অনেকগুলো সাব পয়েন্ট। তো মোটামুটি আমরা সবগুলো আলোচনা করে ফেলছি। প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে পদ্ধতিগুলো ছিল আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই শেষ করব। আজকের মতো বিদায়। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।